আমরা ওদিন পড়েছিলাম মনে হয় কি পর্যন্ত পড়েছিলাম, এই মিশ্রণ পর্যন্ত পড়ছি। মিশ্রণের পরে অংশ আজকে শুরু করব, ঠিক আছে? আজকে আমরা একবারে শুরু করি। আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেটা তো আমরা সবাই জানি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রথম দিন ক্লাস করেছি, আজকে দ্বিতীয় ক্লাস। আর সাবজেক্টের নাম আমাদের কেমিস্ট্রি, আর বিষয় কোড 65913 অর্থাৎ 65,913 প্রথম সেমিস্টার তোমরা। আর ক্লাস নম্বর আমাদের হলো 02। আমরা শুরু করি। মিশ্রণ দুই প্রকার আমরা জেনেছিলাম, তাই না? এখন বলো দেখি তোমরা মিশ্রণ কাকে বলে? যাদের তোমাদের সমস্যা আছে আনমিউট করে রাখো, আনমিউট না মিউট করে রাখো। যাদের সমস্যা আছে পিছনে শব্দ হচ্ছে তাদের মিউট করে রাখবা, যখন কথা বলার দরকার হবে মিউট করবা, ঠিক আছে? আচ্ছা, মিশ্রণ কাকে বলেছিলাম সংজ্ঞাটা একদিন বলো দেখি তোমরা, মনে পড়ে গতকালের পড়া? ফিডব্যাক একটু, মিশ্রণ কাকে বলে বলো? বলতে পারবে? ভুলে গেছো? আচ্ছা দেখো, সেটা বলবা স্যার ভুলে গেছি বা পড়িনি বা মনে নাই, এরকম কথা বলতে হবে, না হলে তো আমি বুঝতে পারবো না। তাহলে তোমাদের পড়তে হবে মিশ্রণ কাকে বলে। মিশ্রণ বলছিলাম দুই বা ততোধিক পদার্থের যদি আমরা একত্রে মিশানো হয় বা একত্রে মিশালে তারা যদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তাহলে যে পরিবেশ বা সমাবেশ সৃষ্টি হয় তাকে বলা হয় কি? মিশ্রণ। মিশ্রণ কত প্রকার? দুই প্রকার। কি কি আমরা জেনে নেই। একটা হলো সমসত্ব মিশ্রণ আর একটা অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ আর অসমসত্ব মিশ্রণ। এখন আমরা জানবো সমসত্ব মিশ্রণের সংজ্ঞা। সমসত্ব মিশ্রণ সংজ্ঞা বলবো যে মিশ্রণে, যেমন আমরা লবণ আর পানির মিশ্রণ দেখি আমরা। লবণ আর পানির মিশ্রণটাতে কি লবণ আর পানি কি চেনা যায়? যে তুমি দেখতে পাচ্ছ কিন্তু বুঝতে পারছো তো কোনটা লবণের অণু কোনটা পানির অণু? চেনা যাবে না, কারণ চেনা সম্ভব নয়। তাহলে যে মিশ্রণে উপাদান পদার্থগুলোর বাহ্যিক পৃথক অস্তিত্ব, তার মানে কি খালি চোখে যেটা দেখি আমরা সেটা হলো বাহ্যিক। বাহ্যিক পৃথক অস্তিত্ব বোঝা যায় না এবং মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলির অনুপাত সমান হয়। সমান হওয়ার কিভাবে বুঝবো আমরা? যদি একটা খালি ড্রপার দিয়ে গ্লাসে লবণ পানির মিশ্রণ থাকবে, সেই মিশ্রণ থেকে যদি আমরা ড্রপার দিয়ে একেবারে গ্লাসের তলানি থেকে যদি আমরা একটু পানি বা মিশ্রণ নিয়ে আমরা জিওবাই টেস্ট করি যেরকম স্বাদ পাবো, আবার মাঝের অংশে যদি মিশ্রণ নিয়ে যদি আমরা জিওবাই টেস্ট করি একই রকম স্বাদ পাবো, আবার উপরের দিকেও একই স্বাদ পাওয়া যাবে। তার মানে কি বোঝা যাচ্ছে? মিশ্রণের সকল জায়গায় অনুপাত সমান হচ্ছে, বিধায় সকল জায়গায় স্বাদটা তোমাকে একই রকম লাগতেছে। তাহলে এই জন্য বলা হয়েছে মিশ্রণের সকল জায়গায় অনুপাত সমান হয়, সেই মিশ্রণকে বলা হয় তোমার কি? সমসত্ব মিশ্রণ। যেমন লবণ ও পানির কি মিশ্রণ। বোঝা গেছে? তাহলে আমরা সংজ্ঞাটা কাকে বললাম? যে মিশ্রণে উপাদান পদার্থগুলির বাহ্যিক পৃথক অস্তিত্ব বোঝা যায় না, মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলির অনুপাত সমান হয়, সেই মিশ্রণকে সমসত্ব মিশ্রণ বলে। যেমন লবণ ও পানির মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ, তাহলে ওটার বিপরীত হবে যে মিশ্রণে উপাদান পদার্থগুলির বাহ্যিক পৃথক অস্তিত্ব বোঝা যায় না, এখানে নাটা ওঠেনি, এটা সরি বোঝা যায়, এবং মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলির অনুপাত সমান হয় না। লবণ আর বালি যদি তোমাকে 1 কেজি লবণ 1 কেজি বালি যদি একসাথে সমানভাবে মিশ্রিত করতে বলা হয়, তুমি কখনোই পারবে না সমানভাবে মিশ্রিত করা, কারণ লবণের একটা করে দানা দেবে আর একটা করে বালির দানা দেবে, এটা কখনোই দেওয়া সম্ভব নয় 1 কেজি করে যদি। আর যদি বেশি পরিমাণে হয় তাহলে তো আরো সমস্যা। সেজন্যই বলা হচ্ছে মিশ্রণের সকল জায়গায় পদার্থগুলির অনুপাত সমান হয় না, সে মিশ্রণকে বলা হয় তোমার কি? অসমসত্ব মিশ্রণ। যেমন লবণ ও বালির মিশ্রণ। ঠিক আছে? এরপরে আমরা পড়ি মিশ্রণের প্রকারভেদে কিছু চিত্র দেখি। দেখো তো এখানে লবণ আর পানি একসাথে মিশ্রিত করা হচ্ছে। এখন লবণটা সম্পূর্ণরূপে ঢেলে দিয়ে যদি আমরা চামচ দিয়ে নাড়ি, তাহলে দেখা যাবে লবণটা মিশে যাবে পানির সাথে। তখন কি লবণ আর পানি আলাদা করে আইডেন্টিফিকেশন করা যাবে? নিশ্চয়ই যাবে না। যদি না যায় তাহলে সেটাই হবে তোমার কি? সমসত্ব মিশ্রণ। এটাই হলো লবণ পানির সমসত্ব মিশ্রণ। এখানে আমরা দেখো এই পাশে লবণ আর বালি একসাথে মিশ্রিত করা হয়েছে। দেখো ওই যে লবণ কোন জায়গায় বেশি হয়েছে, কোন জায়গায় বালি কোন জায়গায় বেশি হয়েছে, তার মানে সমানভাবে মিশ্রিত হয়নি।
তাহলে এটাই হলো অসমসত্ব মিশ্রণ, লবণ ও বালির মিশ্রণ। এরপরে পড়ি আমরা দ্রবণ। সমসত্ব মিশ্রণটাই হলো তোমার কি দ্রবণ। তার দ্রবণের আমরা কিছু চিত্র দেখবো আগে। লবণ আর পানির মিশ্রণ দেখি, তাহলে এটা আমরা মিশ্রণও পড়েছি, এখানে দ্রবণও আমরা পড়বো। তবে এখানে কিছু কন্ডিশন আমাদের অ্যাড হবে, সেটা হলো কি তাপমাত্রা। যেহেতু তাপ কম বেশির উপর নির্ভরশীল এই পানির পরিমাণ আর লবণের পরিমাণ। যদি তাপ বেশি হয় তাহলে বেশি লবণ দ্রবীভূত হয় বা পানি কম লাগে, আর যদি তাপ কম হয় তাহলে লবণ কম দিতে হবে। তার মানে কি বোঝা যাচ্ছে, তাপমাত্রার উপর নির্ভরশীল। আর লবণ আর পানির সমসত্ব মিশ্রণ, এই সমসত্ব মিশ্রণটাই হলো তোমার কি দ্রবণ। তাহলে এখন আমরা দ্রবণের সংজ্ঞাটা জানবো। একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়াহীন, এখানে আরেকটা কন্ডিশন যুক্ত হয়েছে, যে পদার্থগুলো আমরা মিশ্রিত করব সেই পদার্থগুলো কখনোই নিজেদের মধ্যে কখনোই রাসায়নিক বিক্রিয়া করা যাবে না। যদি বিক্রিয়া করে তাহলে সেটা কখনোই দ্রবণ বলা যাবে না, তাহলে এটা রাসায়নিক একটা বিক্রিয়া বা ক্রিয়া হবে, ওটার ক্ষেত্রে কিন্তু দ্রবণ বলা যাবে না। তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়াহীন দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণই হলো দ্রবণ, যা উপাদান পদার্থসমূহের আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করা যেতে পারে। এখানে আরেকটা কন্ডিশন যুক্ত হয়েছে। আপেক্ষিক কথার অর্থ কি? আপেক্ষিক মানে কি? যেমন একটা মনে করো কাচের জারের মধ্যে 1 লিটার পানি নেওয়া হয়েছে, এটার তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানির মধ্যে সর্বোচ্চ 200 গ্রাম খাবার লবণ দ্রবীভূত হতে পারে বলে দেওয়া হয়েছে, কিন্তু তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর লবণের পরিমাণ সর্বোচ্চ 200 গ্রাম। এখন আমি যদি 200 গ্রামের জায়গায় যদি আমি 100 গ্রাম লবণ নেই তাহলে দ্রবীভূত হবে নিশ্চিত, যেহেতু আমরা সর্বোচ্চ বলছি 200, তাহলে 100 নিলে তো অটোমেটিক দ্রবীভূত হবে। আবার যদি 50 গ্রাম নেই তাও দ্রবীভূত হবে, যদি 10 গ্রাম নেই তাও দ্রবীভূত হবে, 5 গ্রাম নিলেও দ্রবীভূত হবে। তার মানে কি বোঝা যাচ্ছে, 0 থেকে 200 গ্রাম পর্যন্ত যে কোনো পরিমাণ আমরা নিতে পারি, কিন্তু 200 গ্রামের উপরে নেওয়া যাবে না। তাহলে এইটাই হলো আপেক্ষিক পরিমাণ, যে 0 থেকে 200 গ্রাম পর্যন্ত কম বেশি করা যাবে, এইটাই হলো আপেক্ষিক পরিমাণ। ধীরে ধীরে একটি নির্দিষ্ট সীমা মানে 200 গ্রাম তার সীমা, তাহলে 200 গ্রাম পর্যন্ত আমাদের কি পরিবর্তন করতে পারি। তাহলে আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করা যেতে পারে, তাকেই বলা হবে তোমার কি দ্রবণ। যেমন লবণ ও পানির কি দ্রবণ। বোঝা গেছে? তাহলে দ্রবণের সঙ্গে কি বললাম, একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়াহীন দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণই হলো দ্রবণ, যা উপাদান পদার্থসমূহের আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করা যেতে পারে। দুটোই হতে পারে, তুমিও পরিবর্তন করতে পারো বা অটোমেটিক পরিবর্তন হতে পারে। তাহলে সেটাই হলো তোমার কি দ্রবণ। যেমন লবণ আর পানির দ্রবণ, লবণ আর মনে করো চিনি আর পানির দ্রবণ হতে পারে, লেবু রস আবার পানির দ্রবণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে দ্রবণে কয়টা পদার্থ থাকতেছে? দুইটা, একটা পানি আর একটা কি লবণ। অধিকও থাকতে পারে, কিন্তু এখানে পদার্থ আমাদের দুই ধরনের থাকতেছে, একটা কম একটা বেশি। বলতো লবণ বেশি থাকতেছে না পানি বেশি থাকতেছে? পানি বেশি থাকতেছে আর লবণটা কম থাকতেছে। তাহলে দ্রবণে দুইটা পদার্থ থাকে, একটা দ্রব আর একটা দ্রাবক। দ্রবণে যে পদার্থের পরিমাণটা কম থাকতেছে তাকেই বলা হচ্ছে দ্রব, আর যে পদার্থের পরিমাণটা বেশি থাকতেছে তাকে বলা হয় কি দ্রাবক। তাহলে সংজ্ঞা কি বলবো দ্রব এবং দ্রাবকের সংজ্ঞা? যে দ্রবণে যে পদার্থের পরিমাণ বেশি থাকে সেই পদার্থকে বলা হয় দ্রাবক, আর যে পদার্থের পরিমাণ কম থাকে তাকে বলা হয় তোমার কি দ্রব। যেমন লবণ আর পানির মধ্যে দ্রবণে লবণ বেশি থাকে না কম থাকে, কিন্তু পানি বেশি থাকে লবণের তুলনায়, তাহলে পানিটাকে বলা হচ্ছে দ্রাবক আর লবণকে বলা হচ্ছে তোমার কি দ্রব। দ্রব্য না, কিন্তু বয় জফলা হবে না, শুধু দয়ের ফলা দ্রব। তাহলে দ্রাবকের সঙ্গে দেখো, দ্রবণে যে পদার্থ বেশি পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রাবক। যেমন আমরা উদাহরণ বলছি লবণ আর পানির দ্রবণে পানি বেশি থাকে কিন্তু লবণ কম থাকে, তাহলে এখানে পানি হলো তোমার কি দ্রাবক। এই যে আমরা এখানে দেখি লবণ আর পানি মিশানো হয়েছে, যদিও মেশানি মিশানো হবে, তারপর পানিটা বেশি আছে, লবণ এখানে 1 চামচের পরিমাণ, তাহলে পানির তুলনায় লবণের পরিমাণ কম, সুতরাং লবণটা এখানে দ্রব আর পানিটাকে বলা হচ্ছে তোমার কি দ্রাবক। ডান দিকে দেখি আমরা,
লবণটা দ্রব, পানিটাকে বলা হচ্ছে তোমার কি দ্রব। দ্রবের সঙ্গে একই পরিমাণ, দ্রবণে যে পদার্থ কম পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রব, যেমন লবণ ও পানির দ্রবণে পানি বেশি থাকে কিন্তু লবণ কম থাকে, সুতরাং এখানে লবণ হলো তোমার কি দ্রব। এবার দ্রবণের প্রকারভেদ পড়বো। দ্রবণ অনেক প্রকারে আছে, প্রায় 7-8 রকমের আছে। আমরা একটু করে উদাহরণগুলো দেখবো আর স্কিপ করে যাবো, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, তারপর জানা আমাদের দরকার। জেনে নিই, কিছু ছবি দেখবো আমরা। তাহলে এখানে লবণটা হলো তোমার কঠিন পদার্থ আর পানিটা হলো তোমার কি তরল পদার্থ। তাহলে লবণ হলো কঠিন, মানে দ্রব কঠিন, দ্রাবক হলো তরল। লবণ ও পানি দ্রবণ, দ্রব কঠিন, দ্রাবক তরল। পরেরটাতে দেখা যাচ্ছে ব্রোমিন আর পানির দ্রবণ। ব্রোমিনটাও তরল, পানিটাও তরল। তাহলে তো হ্যাঁ, তরল পদার্থের মধ্যে তরল পদার্থের দ্রবণ। এইটা কোকা কোলা, আমরা খাইছি খাইনি এরকম মানুষ পাওয়া খুব কঠিন, তাই না? কোকা কোলা আমরা সবাই চিনি, জানি এবং প্রায় মাঝে মাঝেই আমরা খাই। তো এটাতে কি আছে, কার্বন ডাই অক্সাইডকে চাপ প্রয়োগ করে পানিতে দ্রবণ করা হয়েছে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা গ্যাসীয় পদার্থ, গ্যাসটা পানির মধ্যে দ্রবীভূত করা হয়েছে। এই জন্যই কোকা কোলা বা কোল্ড ড্রিঙ্কস এর বোতল খোলার সাথে সাথে তোমার কি কিছু তোমার কি ফেনা উৎপন্ন হয়। এই বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইডটা দ্রবীভূত ছিল, ওটার সাথে সাথে বাষ্পীভূত হয়ে উড়ে চলে যায়, এই কারণের জন্যই। তাহলে কার্বন ডাই অক্সাইডটা কি গ্যাসীয় পদার্থ আর পানিটা হলো তোমার কি তরল পদার্থ। তাহলে তরল পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থের দ্রবণ। কারো মনে হয় আনমিউট করা, মুট করা নাই, মিউট করে নাও, তাহলে শব্দটা হবে না। তাহলে বিভিন্ন প্রকারের দ্রবণ, কথা বলা থাকলে আনমিউট করে কথা বলবা। এখানে কি দেখা যাচ্ছে, কঠিন পদার্থ একটা ধাতু আছে, আমাদের মৌলিক পদার্থ কতটি, প্রায় 118টি। 118 মধ্যে একটা মৌল হলো প্যালাডিয়াম, প্লাটিনাম না কিন্তু প্যালাডিয়াম, পয়জফলা আকার, লয় আকার, ডয়রিসি অন্তস্থ আকার, প্যালাডিয়াম। এই প্যালাডিয়াম ধাতু দেখো, এই যে খয়েরি বর্ণের বা হালকা ছাই কালারের অণুগুলো, আর মাঝখানে যে এই যে হালকা নীল বর্ণের ছোট ছোট কণাগুলো, সেগুলো তোমার কি হাইড্রোজেন গ্যাসের অণু। তাহলে ধাতুর অণুর মধ্যে তোমার কি বোঝা যাচ্ছে, গ্যাসীয় পদার্থ হাইড্রোজেন গ্যাসের অণুগুলো তোমার কি দ্রবীভূত হয়ে গেছে, মানে কি মিশ্রিত হয়ে গেছে। তাহলে প্যালাডিয়াম ধাতুটা কঠিন পদার্থ, কঠিন পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থের এখানে দ্রবণ হয়ে গেছে। আমরা নিচে দেখি আবার, প্যালাডিয়াম ধাতু ও হাইড্রোজেন গ্যাসের দ্রবণ। তাহলে হাইড্রোজেন গ্যাসটা হলো তোমার কি দ্রব, আর প্যালাডিয়াম ধাতুটা তোমার কি দ্রাবক, তাহলে এটা কঠিন। একই রকম এখানেও সোনা আছে, সোনার মধ্যে যদি আমরা পারদ দেই, পারদ মানে কি মার্কারি, Hg হাইড্রোগ্রাম যেটা বলা হয় প্ল্যাটিনাম। তাহলে এই পারদের মধ্যে, সোনার মধ্যে যদি পারদ দেওয়া যায়, তাহলে পারদটা এখানে দ্রবীভূত হবে, সোনা আর পারদ একসাথে যুক্ত হয়ে যাবে। তাহলে পারদটা এখানে কঠিন তরল পদার্থ, আর সোনাটা হলো তোমার কি কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের মধ্যে তরল পদার্থের দ্রবণ হয়েছে। এটা কঠিন, দ্রব হলো তরল আর দ্রাবক হলো কঠিন। পরে এখানে ওইটার আরেকটা চিত্র, একটা মানে অ্যানিমেশনের মতো দেখো, এই যে সোনাটার মধ্যে পারদটা দ্রবীভূত হচ্ছে, এই সোনালী কালার যেটা সোনা, আর নিচে যে সাদা বর্ণে সেটা হলো তোমার কি পারদ বা মার্কারি বলা হয়। একই চিত্র। আরো কিছু আমরা দেখবো। এখানে দেখো, একটা পাত্রের মধ্যে, এয়ারটাইট পাত্রের মধ্যে হাইড্রোজেন গ্যাস আর নাইট্রোজেন গ্যাস। আমাদের বাতাসে কোন গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে জানা আছে? সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন গ্যাস। তার পরিমাণ কত আয়তন হিসেবে? প্রায় 78%। আর অক্সিজেন থাকে প্রায় 20.78 ভাগ, প্রায় 21 ভাগের মতো। তাহলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ বেশি, তাহলে নাইট্রোজেন হলো দ্রাবক, হাইড্রোজেন বা অন্যান্য গ্যাসগুলো হলো তোমার কি দ্রব। তাহলে এখানে গ্যাসীয় পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থের কি দ্রবণ হয়েছে, দ্রব গ্যাস, দ্রাবক গ্যাস। এখানে একই রকম, বাতাসের মধ্যে নাইট্রোজেন দ্রাবক, অন্যান্য গ্যাসগুলো হলো তোমার কি দ্রব, একই জিনিস। এখানে একই অবস্থা, একই চিত্র দেখা যায়, শোনা যায় আমার কথা? ওকে, তাহলে এবার দেখো, এটা কি কাঙ্ক্ষের কলসি, কি জানে একটা গান আছে না, সেই কাঙ্ক্ষের কলসি। এইখানে এই কলসিটা কিসের তৈরি? পিতলের। তাহলে পিতলের কলসির মধ্যে কি কি আছে? দস্তা, দস্তা মানে জিঙ্ক, আর তামা, তামা মানে কপার। তাহলে
জিঙ্ক মানে 10টাও কঠিন, তামাও কঠিন, তাহলে দ্রবও কঠিন, দ্রাবকও কঠিন। আমরা স্বর্ণের অলংকার পড়ি, স্বর্ণের অলংকারে কি কি আছে? সোনা আছে আর খাদ আছে। খাদটা হলো তোমার কঠিন, সোনাটাও কঠিন, তাহলে সোনাটা হলো দ্রাবক আর খাদটা হলো তোমার কি? দ্রবক। যদি খাদটা বেশি থাকতো তাহলে খাদকে বলতাম দ্রাবক আর সোনাটাকে বলতাম তখন দ্রবক। এখানে আবার একই পিতলের ইয়া আছে, গ্লাস আছে, একই রকম একই জিনিস, তামার দস্তার দ্রবণ, এটাও একই রকম। 3টা চিত্র দিচ্ছি আমি পরে। আর এখন আমরা দেখবো যে গ্যাসের যে দ্রবণগুলো পড়লাম সেগুলা। 3 নাম্বারটায় আগে অ্যানিমেশন দেওয়া আছে। দ্রব গ্যাস, দ্রাবক তরল, কোকা কোলার দ্রবণ। আমরা একটু কোকা কোলা দেখছি উদাহরণ। দ্রব গ্যাস, দ্রাবক কঠিন, প্যালাডিয়াম ধাতুতে হাইড্রোজেন গ্যাসের দ্রবণ দেখছি আমরা। দ্রব তরল, দ্রাবক কঠিন, ওই যে সোনা, গোল্ড মানে সোনা, মার্কারির দ্রবণ, মার্কারি ধাতু। দ্রব দ্রাবক উভয় গ্যাস, বায়ু, এখানে বিভিন্ন গ্যাসের দ্রবণ থাকে, আমরা যেটা চিত্র দেখলাম বেলুনের মধ্যে। দ্রব দ্রাবক উভয় কঠিন, পিতল ও পিতলে তামা দস্তা ইত্যাদি ধাতুর মিশ্রণে যে পদার্থগুলো তৈরি হয় সেগুলো হলো তোমার কি? দ্রব দ্রাবক উভয় কঠিন। দ্রব কঠিন, দ্রাবক তরল, ওই যে আমরা লবণ পানির দ্রবণ দেখেছি, চিনিতে পানির দ্রবণ দেখেছি, ওগুলো হলো চিনির বা লবণটা হলো তোমার কঠিন, তরল হলো তোমার কি? পানি। দ্রব দ্রব উভয় তরল, যেমন ব্রোমিনের তরল নয়, জলীয় দ্রবণ বা লেবু রস, যদি আমরা গ্লাসের মধ্যে পানি রেখে যদি লেবু রস দেওয়া হয়, লেবু রসটাও তরল আর পানিটাও তরল, তাহলে এটা দ্রব দ্রাবক উভয় তরল। এই হলো 7 প্রকারের দ্রবণ। এছাড়াও দ্রবণ আরো আমাদের প্রকার আছে, সেটা দেখবো এখন। তাপমাত্রা ও গাঢ়ত্ব তথা দ্রব দ্রাবকের পরিমাণের উপর ভিত্তি করে দ্রবণকে আরো 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই দ্রবণটাই আমাদের জানা খুবই জরুরি, সেটাই জানবো। তাহলে একটা হলো সম্পৃক্ত দ্রবণ, একটা অসম্পৃক্ত দ্রবণ, আর একটা অতিপৃক্ত দ্রবণ। তাহলে কি কি বললাম আমরা? 3টা। অতিপৃক্ত বানানটা ভুল আছে, একটু দেখে নিও। অতিপৃক্ত, সরিয় তয়রিসি পয়রিকার পয়ত, মোটা কাটা যাবে, মোটা ভুল করে থেকে গেছে আর কি। তাহলে আমরা 3 প্রকার দ্রবণ বললাম, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর একটা অতিপৃক্ত দ্রবণ। 3 প্রকার দ্রবণের সংজ্ঞাগুলো এবং উদাহরণগুলো আমরা জানবো। প্রথমে জানি সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণের বলার আগে আমরা একটু উদাহরণ জেনে নিই বাস্তব জীবনের। স্বাভাবিক অবস্থায় আমি 100 গ্রাম চালের ভাত খেতে পারি। স্বাভাবিক অবস্থায় বলছি, যে কোনো কিছু সমস্যা না থাকলে আমি স্বাভাবিক অবস্থায় 100 গ্রাম চালের ভাত খেতে পারি। এর বেশি খেতে পারবো না, কম খাইলে কারণবশত আমি খেতে পারি। তাহলে 100 গ্রাম চালের যদি আমি ভাত খেতে পারি এবং 100 গ্রামের চালই ভাতই যদি আমি খেয়ে ফেলি, তাহলে আমার পেটের যে অবস্থাটা সেটাকে বলা হয় কি? সম্পৃক্ত। তুমি মনে করো 10 কেজি কোনো মাল তুমি বহন করে নিয়ে যেতে পারো, হাতে করে হোক, মাথায় করে হোক, ঘাড়ে করে হোক। এখন 10 কেজি যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তোমার ভার বহন অবস্থাটা হবে সম্পৃক্ত। তার মানে যতটুকু নেওয়ার কথা তুমি ততটুকুই নিয়েছো। অসম্পৃক্তটা হবে তুমি নিতে পারো 10 কেজি কিন্তু নিয়েছো 5 কেজি, তাহলে তোমার এখনো আরো 5 কেজি তুমি নিতে পারবা অতিরিক্ত, তাহলে তোমার অবস্থাটাকে বলা হবে কি? অসম্পৃক্ত। মানে আমি 100 গ্রাম চালের ভাত খেতে পারি, কোনো কারণে আমি 50 গ্রাম চালের ভাত খেয়েছি, তার মানে আরো খেতে পারবো, তাহলে আমার পেটের অবস্থাটাকে বলা হবে কি? অসম্পৃক্ত। অতিপৃক্তটা কি? এখন মাঝে মাঝে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয়, তখন দেখা যায় যে আত্মীয় স্বজনের অনুরোধে হোক আর যাই হোক, জোর করে কিছু বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়, তাহলে খেতে পারি 100 গ্রাম, 10 গ্রাম চালের ভাত আবার বেশি করে খাওয়াই ফেলছে বা আমি খেয়ে ফেলেছি, তাহলে আমার যে অবস্থাটা পেটের তাকে বলা হবে কি? অতিপৃক্ত। তাহলে সম্পৃক্ত যতটুকু খাওয়ার কথা ততটুকু খেয়েছি, অসম্পৃক্ত যতটুকু খাওয়ার কথা না তার থেকে কম খেয়েছি, অসম্পৃক্ত অতিরিক্ত যতটুকু খাওয়ার কথা তার থেকে বেশি খেয়ে ফেলেছি কোনো কারণবশত, এখানে কারণটা অবশ্যই উল্লেখ করতে হবে, তাহলে তাকে বলা কি? অতিরিক্ত। আমরা এখন দেখবো। তাহলে যেহেতু দ্রবণ আমরা আগেই বলেছি তাপমাত্রা ডিপেন্ডেন্ট, তাহলে তাপমাত্রা অবশ্যই উল্লেখ করতে হবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকার কথা ততগুলি দ্রব দ্রবীভূত অবস্থায় থাকলে যে দ্রবণ হয় তাকে বলা হয় কি? সম্পৃক্ত দ্রবণ। কি বললাম আমরা? একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকার কথা, তার মানে কি 100 গ্রাম চালের ভাত খেতে পারি, 100 গ্রামই খেয়েছি, তার মানে কি যতগুলো দ্রবীভূত হতে পারে ততগুলি দ্রবীভূত অবস্থায় আছে, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় কি? সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ কোন দ্রবণে যদি এমন পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে যে আরো দ্রব যোগ করলে
দ্রবীভূত হয় না সেই দ্রবণকেই বলা হবে তোমার কি সম্পৃক্ত দ্রবণ। বুঝা গেছে? এরপরে পড়ি আমরা কি একটা উদাহরণ দেখে নিই। এই যে লবণ দেওয়া হয়েছে পানির মধ্যে দ্রবীভূত হচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে কিছু জমা হয়ে আছে, তার মানে কি আর দ্রবীভূত হতে পারতেছে না, তার মানে দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে। অতিরিক্ত যেটা আছে সেটা তোমার কি আর দ্রবীভূত করতে পারতেছে না। তাহলে এই পানির তরলটা মানে এই পাত্রের তরলটা যে অবস্থাটা সেটা বলা হয় কি সম্পৃক্ত অবস্থা বা সম্পৃক্ত দ্রবণ। লবণ পানি সম্পৃক্ত দ্রবণ। তাহলে অসম্পৃক্তটা কি বলবো? কি বলেছি আমরা 100 গ্রাম চালের ভাত খেতে পারি, তার চেয়ে কম খেয়েছি। তার মানে উদাহরণটা সবসময় মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমার সংজ্ঞাটা মনে থাকবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা তার চেয়ে কম পরিমাণ দ্রবীভূত থাকলে যে দ্রবণ হয় তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। তোমাদের এত মানে কার জানি মিউট করা নাই, তোমার মিউট করা নাই নাকি? মিউট করো। আর কার মিউট নাই? যদি প্রশ্ন থাকে বলবা, কিন্তু আনমিউট করে না থাকলে খালি কেউ কেউ শব্দ হয়, তাই না? আখি তুমি মিউট করো তো। হ্যাঁ, ওকে। কথা থাকলে আবার আনমিউট করে কথা বলবা, ঠিক আছে? কিন্তু যদি সবসময় অন করো তখন ক্যাচের ক্যাচে শব্দ হচ্ছে। দেখ আমরা দেখি, একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা তার চেয়ে কম পরিমাণ দ্রবীভূত থাকলে যে দ্রবণ হয় তাকেই বলা হবে কি অসম্পৃক্ত দ্রবণ। কি বললাম? তার মানে আমার পেটে 100 গ্রাম চালের ভাত খাওয়ার কথা কিন্তু খেয়েছি কম, তাহলে আমার পেটের যে অবস্থাটা তাকে বলা হবে কি অসম্পৃক্ত। তাহলে সংজ্ঞা কি বললাম? একটি নির্দিষ্ট তাপমাত্রা দ্রবণের বেলা সবসময় বলতে হবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা তার চেয়ে কম পরিমাণ দ্রবীভূত থাকলে যে দ্রবণ হয় তাকে বলা হবে কি অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ সংজ্ঞাটা বলা হয়েছে কোন দ্রবণে যদি এমন পরিমাণ দ্রবীভূত থাকে, তার মানে আমি 50 গ্রাম খেয়েছি, খেতে পারি 100, তাহলে আরো খেতে পারবো। তার মানে কি এমন পরিমাণ দ্রবীভূত আছে, আরো দ্রব যোগ করলে দ্রবীভূত হয়, সেই দ্রবণকে বলা হবে কি অসম্পৃক্ত দ্রবণ। অতিপৃক্তটা কি আমি কি বলেছিলাম যে আত্মীয় স্বজনের বাসায় গেলে আত্মীয় স্বজনের অনুরোধে একটু বেশি খেয়ে ফেলি, তাহলে এটা হলো অতিপৃক্ত। এখানে বলেছি বারবার কোন কারণবশত বা আত্মীয় স্বজনের অনুরোধ, এটা হলো কারণ। তাহলে সংজ্ঞাটা কি বলবো? একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা, তার মানে কি 100 গ্রাম থাকার কথা, কোন কারণবশত তার চেয়ে অধিক পরিমাণ দ্রবীভূত অবস্থায় থাকলে যে দ্রবণ হয় তাকে বলা হবে কি অতিপৃক্ত দ্রবণ। তাহলে এখানে কিন্তু সবসময় একটা কারণ থাকতেছে, মানে স্বাভাবিক যা অবস্থা তার থেকে একটা কারণের জন্য বেশি থাকে দ্রবীভূত, সেটাই হলো অতিপৃক্ত। তাহলে এখন উদাহরণ, স্যাচুরেটেড সলিউশন মানে সম্পৃক্ত, আনস্যাচুরেটেড মানে হলো অসম্পৃক্ত। ঠিক আছে, দেখো এখানে 100 গ্রাম দ্রবীভূত হওয়ার কথা আমরা নিয়েছি এখানে 80 গ্রাম, এখানে দ্রবীভূত হচ্ছে, এখানে দ্রবীভূত হয়ে গেছে। এখন এখানে আরো যদি কিছু পরিমাণ যোগ করি তাহলে এখানে আরো দ্রবীভূত হবে, তাহলে এই অবস্থাটাকে বলা হবে তোমার কি অসম্পৃক্ত। এরপরে আমরা অতিপৃক্ত উদাহরণ দেখো, এখানে 100 গ্রাম এর বেশি দেওয়া হয়েছে 110 গ্রাম দ্রবীভূত হয়ে গেছে, আরো কিছু পরিমাণ দেখা যাচ্ছে, তার মানে আর দ্রবীভূত হতে পারতেছে না। 110 গ্রাম দ্রবীভূত হওয়ার পরও বেশি নেওয়া হয়েছে, তাই এখানে আর দ্রবীভূত হতে পারতেছে না, সুতরাং এই অবস্থাটাকে বলা হয় তোমার কি অতিপৃক্ত দ্রবণ। এখন প্রশ্ন হলো আমরা যদি 3টা টেস্ট টিউব নেই, এখন সবাই আনমিউট করো, 3টা টেস্ট টিউবের মধ্যে 3টা দ্রবণ নেওয়া হয়েছে, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত আর একটা অতিপৃক্ত। এখন প্রশ্ন হলো আমরা কি করে আইডেন্টিফাই করব কোনটা সম্পৃক্ত দ্রবণ, কোনটা অসম্পৃক্ত দ্রবণ, কোনটা আমাদের কি অতিপৃক্ত দ্রবণ। ধরে নিলাম প্রত্যেকটাতেই লবণ আর পানির দ্রবণ নেওয়া হয়েছে, খাবার লবণ, তাহলে কি করে আমরা চিহ্নিত করব কোনটা সম্পৃক্ত, কোনটা অসম্পৃক্ত, কোনটা অতিপৃক্ত? বলো দেখি এখন একজন বলতে পারবে? বলতে পারবে কেউ? বলো, এখন আনমিউট করো, সমস্যা নাই, আনমিউট করে উত্তর দাও, বলো। যেটা সম্পৃক্ত সেটা সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যাবে, আর যেটা হচ্ছে অসম্পৃক্ত সেটা দ্রবীভূত হয়ে যাবে। আর
না, আমার প্রশ্ন হলো 3টা টেস্ট টিউব আছে, 3টার মধ্যে 3 রকম দ্রবণ নেওয়া হয়েছে, কিন্তু চিহ্নিত করা নাই। আমাদের চিহ্নিত করতে হবে, এখন লেবেল লাগানো নাই। সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর কিন্তু চিহ্নিত করব কি করে? কি পরীক্ষার মাধ্যমে যে এটা আমরা বলতে পারবো যে এটা সম্পৃক্ত দ্রবণ, এটা অসম্পৃক্ত দ্রবণ, এটা অতিপৃক্ত দ্রবণ? বোঝা যাচ্ছে? তাহলে বুদ্ধি করতে হবে। আমি বলে দিই, তোমরা এখন শোনো শোনো। তাহলে যেহেতু বলে দিছি লবণ পানি দ্রবণ, তাহলে বাইরে থেকে 2 থেকে 3 দানা লবণের দানা নিয়ে প্রথম টেস্ট টিউবে দেবো, দিয়ে যদি ঝাঁকানো হয়, ঝাঁকানোর ফলে যদি নিচে আর অবশেষ না পাওয়া যায়, তাহলে তার মানে কি ওখানে কম পরিমাণ লবণ দ্রবীভূত ছিল, তাই বাইরে থেকে যে লবণটা দিলাম সেটা দ্রবীভূত হয়ে গেল, তার মানে কি অসম্পৃক্ত দ্রবণ। বোঝা গেছে? আর পরের টেস্ট টিউবে যদি নিয়ে যদি ওই 2-3 দানা অতিরিক্ত যদি লবণ আমরা দিয়ে ঝাঁকাই, ঝাঁকানোর ফলে যদি দেখা যায় ওই 3 দানাই আমাদের নিচে জমা হয়ে আছে, তার মানে এর যতগুলো খাওয়ার কথা ততগুলো খেয়ে ফেলেছে, তার মানে আর দ্রবীভূত হচ্ছে না। তাহলে তার অবস্থাটাকে বলবো আমরা কি? সম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্ত যেটা যে পরিমাণ দানা দিয়েছি বাইরে থেকে সেটা কোনো পরিবর্তন হয়নি, সেটাই হলো সম্পৃক্ত। আর যেটা দিয়েছিলাম দ্রবীভূত হয়ে গেছে, তাহলে অসম্পৃক্ত। এখন বাকিটা তাহলে আমরা অতিপৃক্ত দ্রবণ। এখন প্রথমে যদি টেস্ট টিউবটা অতিপৃক্ত আসে তাহলে চিহ্নিত কিভাবে করবো? তাহলে এটার জন্য 2-3 দানা যদি টেস্ট টিউবে নিয়ে ঝাঁকানোর ফলে 2-3 দানা দিয়েছি হয়ে গেছে 8-10 দানা, তার মানে কি বেশি হয়ে গেছে। তার মানে যে কারণের জন্য বেশিগুলো দ্রবীভূত ছিল সেগুলো এখন অধক্ষিপ্ত হয়ে গেছে, তাহলে সেই অবস্থাটাকে বলা হয় তোমার কি? অতিপৃক্ত দ্রবণ। বোঝা গেছে? অতিপৃক্ত দ্রবণ বোঝা গেছে? তোমাদের প্রশ্ন বোঝা গেছে? উত্তর বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা পরে অংশ যাই। এখন করবো আমরা দ্রাব্যতা, একটা গাণিতিক সমীকরণ, সেটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। দ্রাব্যতা আগে কাকে বলবো? এখানে দ্রবণ থেকেই আসছে দ্রাব্যতা। দ্রাব্যতা মানে কি? আমি মনে করো একটা বক্সার আমাদের মতো 10 জনকে মানে ইয়ে করতে পারে, হারাই দিতে পারে। আবার আরেকজন বক্সার আমাদের মতো 5 জনকে হারাই দিতে পারে। তাহলে যে 10 জনকে হারালো তার দ্রাব্যতা 10, আবার যে 5 জনকে হারালো তার দ্রাব্যতা বললাম 5। তার মানে কি বোঝাচ্ছে? ওর মারামারি করার শক্তির ক্ষমতা। পিছনে শব্দ হচ্ছে কার? তারা মিট করে রাখো। তাহলে দ্রাব্যতা আমরা এখন সংজ্ঞাটা বলি। এখানে দ্রাবকের পরিমাণটা ফিক্সড করে নিতে হবে 100 গ্রাম। তাহলে দ্রবণ থেকে যেহেতু আসছে তাহলে দ্রাব্যতার জন্য অবশ্যই তাপমাত্রা ডিপেন্ডেন্ট। যাদের শব্দ হচ্ছে তারা মিউট করে রাখবা। তাহলে আমরা কি বললাম? কোন নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে কোন দ্রবের যে পরিমাণ প্রয়োজন হয়, সাপোজ আমরা একটা গ্লাসের মধ্যে 100 গ্রাম পানি নিয়েছি, তাপমাত্রা ধরে নিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে খাবার লবণ এখানে দ্রবীভূত করব। খাবার লবণ দ্রবীভূত করে সম্পৃক্ত করব। খাবার লবণ যদি এখন 10 গ্রাম লাগে সম্পৃক্ত করতে, তাহলে ওই খাবার লবণের দ্রাব্যতা হবে তোমার কত? 10। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা অবশ্যই তাপমাত্রা বলতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খাবার লবণের দ্রাব্যতা হলো 10। এখানে কোনো একক থাকবে না। তাহলে সংজ্ঞাটা কি বলবো? কোন নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম নির্দিষ্ট কোন দ্রাবককে সম্পৃক্ত করতে কোন দ্রবের যে পরিমাণ প্রয়োজন হয়, দ্রবের সেই পরিমাণকে ওই তাপমাত্রায় দ্রবের কি বলা হয়? দ্রাব্যতা। বোঝা গেছে? এখন আমরা ধরে নেব একটা গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য, মনে করি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন দ্রবের m গ্রাম কোন দ্রাবকে দ্রবীভূত হয়ে স্মল m গ্রাম দ্রব আর বড় m হলো তোমার কি? সম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রবণে আমরা দুইটা আগে থেকে জেনেছি যে দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক। তাহলে আমরা জানি দ্রব প্লাস দ্রাবক, যেহেতু এখানে সম্পৃক্ত দ্রবণ তাই আমরা লিখছি সম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রবের পরিমাণ স্মল m গ্রাম আর দ্রাবকের পরিমাণ নাই, আর সম্পৃক্ত দ্রবণের পরিমাণ ক্যাপিটাল M। তাহলে দ্রাবক সমান আমরা বলতে পারি ক্যাপিটাল M মাইনাস স্মল m, মানে এই যে ইয়া করে, মানে দ্রাবককে বাম পাশে রেখে ছোট mটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম আর গ্রামটা বাইরে রাখলাম, বিয়োগ করে দিলাম, প্লাস আছে পাশে, বাম পাশে, ডান পাশে গেলে মাইনাস। এখন আমরা গাণিতিক টার্ম করি, তাহলে ক্যাপিটাল M মাইনাস স্মল m গ্রাম দ্রাবককে বানানো হবে সম্পৃক্ত করতে স্মল m গ্রাম দ্রবের কি প্রয়োজন আমরা দেখলাম ওখান থেকে। তাহলে 1 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে
কি পরিমাণ দরকার হবে? তাহলে স্মল এমটা উপরে যাবে আর ক্যাপিটাল এম আর স্মল এমটা নিচে আসবে, নিচে আসবে। তারপর অতএব 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে কি লাগবে? তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাবে। সুতরাং এই 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যে পরিমাণ দ্রব্যের প্রয়োজন সেটাই হলো আমাদের কি? দ্রাব্যতা। তাহলে এটাই হলো আমাদের কি? দ্রাব্যতা। দ্রাব্যতার প্রতীক তাহলে আমরা সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি? দ্রাব্যতার প্রতীক এস, এস তে সলিবিলিটি। তাহলে এস সমান লিখতে পারি ছোট এম ভাগ বড় এম মাইনাস ছোট এম ইনটু 100। তাহলে এইটাই হলো দ্রাব্যতার কি? গাণিতিক সমীকরণ। যেহেতু উপরের এক এম ছোট এর একক গ্রাম, বড় এম মাইনাস ছোট এম এর একক গ্রাম, গ্রাম আর নিচের গ্রামে বাদ গেছে, তাই দ্রাব্যতার কোনো একক নাই। দ্রাব্যতা একটি শুধুমাত্র সংখ্যা মাত্র। ঠিক আছে? এখন তাহলে তোমাদের একটা প্রশ্ন, সবাই আনমিউট করো, আনমিউট করে বলো দেখি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খাবার লবণের দ্রাব্যতা 36, এর অর্থ কি বা ব্যাখ্যা করো। কেউ কি বলতে পারবে? উত্তর বলো, বলার চেষ্টা করো। আমরা তো সংজ্ঞা পড়লাম, জানলাম, তোমরা এখন বলো এই প্রশ্নটার উত্তর কি হবে, চেষ্টা করো। বলতে পারতেছ না, তাই আমি বলে দিই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খাবার পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36, এর অর্থ হলো কি? হলো যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে বা 100 গ্রাম পানির সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে খাবার লবণের 36 গ্রাম প্রয়োজন। অর্থাৎ 36 গ্রাম যদি 100 গ্রাম পানির মধ্যে আমরা দ্রবণ করি তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। তাই ওই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খাবার লবণের দ্রাব্যতা হবে তোমার কত? 36 বা 36। আমরা দেখি এখন নিচে ওটাই বলা আছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে খাবার লবণের দ্রাব্যতা 36 এর অর্থ হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে খাবার লবণের 36 গ্রাম প্রয়োজন। আজকে আমরা এখানেই শেষ করি, জুমের প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা আগামী দিনে এর পরবর্তী অংশ চেষ্টা করব পড়ার। ঠিক আছে?